খুব মার মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান, অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি টুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না, এত হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন না, ট্রিগার হ্যাপি হয়ে যাবেন না, এগুলো তো ঠিক আছে। কিন্তু দেশ ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন দু টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে, সে ব্যবস্থা করবেন, নাহলে খুব মার খাবে বলছি, এরপরে আমরা পেটাবো। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আমি মণিময় পাল। বক্তব্য তো শুনলেন। বিচ্ছিন্নতাবাদ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানের কোনো অস্পষ্টতা নেই, যেটা আপনারা স্পষ্ট শুনলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাম্প্রতিক কড়া বার্তায়। তার স্পষ্ট হুঁশিয়ারি, দেশের বুকে দাঁড়িয়ে রাষ্ট্রকে টুকরো করার উস্কানি দিলে কঠোরতম পরিণতির মুখোমুখি হতে হবে। শিক্ষাঙ্গন বা সাধারণ আন্দোলনের সুযোগ নিয়ে টুকরে টুকরে গ্যাং কিংবা যে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যদি ভারতের অখণ্ডতায় আঘাত আনার চেষ্টা করে, তবে তাদের প্রতি জিরো টলারেন্সের ভিত্তিতে আইন, কঠোর প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। আজাদি হলো সেই একটি রাজনৈতিক স্লোগান যা 4 দশকের বেশি সময় ধরে বিতর্ক এবং রক্তক্ষয়ী সংঘাতের প্রতীক। তা আবার ফিরে এসেছে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কাশ্মীর মাঙ্গে আজাদি, যে স্লোগানের জন্ম 90-এর দশকে কাশ্মীর উপত্যকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের আড়ালে যা বারবার ব্যবহার করেছে ভারতীয় রাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত হানা চরমপন্থীরা, সেই একই শব্দবন্ধ এখন কেবল সীমান্তের স্পর্শকাতর এলাকায় নয়, ধ্বনিত হচ্ছে ভারতের রাজধানী দিল্লির শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। কিন্তু প্রশ্ন হলো, আজাদি শব্দের প্রকৃত অর্থ কি? এটি কি বাক স্বাধীনতার প্রতীক, নাকি সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি উস্কানি? শিক্ষাঙ্গনে গণতন্ত্র চর্চার নামে যে আন্দোলনের ছায়ায় লুকিয়ে পড়ছে রাষ্ট্রবিরোধী চক্রান্ত, তার বিরুদ্ধে কতটা কঠোর আইন এবং প্রশাসন? কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য রাজনীতি আজাদের স্লোগান ঘিরে এখন কেন আগুন জ্বলছে রাজপথে? মূল আলোচনায় প্রবেশের আগে আমাদেরকে বুঝতে হবে এই আজাদি স্লোগানটির ইতিহাস এবং এর পেছনের জটিল রাজনৈতিক মনস্তত্ত্ব। 90-এর দশকের শুরুর দিক, তার কথা চিন্তা করুন। কাশ্মীর উপত্যকায় যখন পাকিস্তান প্ররোচিত সশস্ত্র সন্ত্রাসবাদ ডানা মেলছিল, ঠিক সেই সময় কাশ্মীর মাঙ্গে আজাদি এই কথাটি বিচ্ছিন্নতাবাদীদের প্রধান মূল মন্ত্রে পরিণত হয়। পরবর্তীকাল, বিশেষ করে গত 1 দশকে এই ঐতিহাসিক স্পর্শকাতর শব্দবন্ধটিকে উপত্যকা থেকে তুলে এনে ভারতীয় মূল ভূখণ্ডের কিছু বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার একটা স্পষ্ট চেষ্টা দেখা গেছে। যে 4টি প্রধান কেন্দ্রকে ঘিরে আজাদি স্লোগান বারবার রাজ্য এবং কেন্দ্র রাজনীতির উত্তাপ বাড়িয়েছে, তার মধ্যে সর্বাগ্রে জম্মু কাশ্মীরের নাম আসে, যেখানে বিগত দিনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো উপত্যকার স্থানীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের তরুণদের ব্যবহার করে সশস্ত্র আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক মিছিলের অন্যতম হাতিয়ার হিসেবে এই স্লোগানকে তুলে ধরছিল। এরপরেই রয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, JNU, যেখানে 2016 সালের ফেব্রুয়ারি মাসে সংসদ হামলায় দোষী সাব্যস্ত আফজাল গুরুর ফাঁসির বার্ষিকী ঘিরে ভারত তেরে টুকরে হোঙ্গে এবং কাশ্মীর মাঙ্গে আজাদির মতন স্লোগান উঠে এসে প্রথম জাতীয় গণমাধ্যমের শিরোনামে তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। সমান্তরালভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদবপুর বিশ্ববিদ্যালয়, JU, 2016-17 সালের পর থেকে অতি বাম বা উগ্র বাম রাজনীতির প্রভাবে বিতর্কে জড়িয়েছে। সেখানকার দেওয়াল চিত্র, গ্রাফিটি বা ছাত্র মিছিল বলুন, আজাদ কাশ্মীর লেখার ঘটনা বহুবার কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিধানসভার অলিন্দ পর্যন্ত তোলপাড় তৈরি করেছে। এছাড়া 370 ধারা বিলোপ কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সিদ্ধান্তের সময় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার মতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও
কাশ্মীর ইস্যু তুলে ধরে একাধিকবার এই বিতর্কিত স্লোগান ব্যবহারের অভিযোগ উঠেছে। আসলে একটু দেখে নি এই 4 বিশ্ববিদ্যালয়ের সেই ছবি, দেখুন। अरे हम क्या चाहते, अरे हम क्या चाहते, अरे कश्मीर मांगे। আর এখানেই প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষে আমার স্বাধীন দেশে আজাদি স্লোগান কেন? এখানেই দুটি ভিন্ন এবং সমান্তরাল দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। একদল মনে করেন আজাদি কথাটির পুনঃসংজ্ঞায়ন করা হয়েছে। বামপন্থী এবং ছাত্র আন্দোলনকারীদের একাংশের যুক্তি, তারা ভারতের থেকে আজাদি চান না, বরং ভারতের ভেতরে থেকে দারিদ্র, জাতপাত, বেকারত্ব, ফ্যাসিবাদের বিরুদ্ধে আজাদি চায়। সংবিধানের অনুচ্ছেদ 19-1 ক সেটা অনুযায়ী প্রাপ্ত মত প্রকাশের স্বাধীনতাকেই তারা ঢাল হিসেবে ব্যবহার করেন। কিন্তু রাষ্ট্রীয় আইনি কাঠামো, দেশের সাধারণ নাগরিক এবং জাতীয়তাবাদী বিশ্লেষকদের যুক্তিসম্পন্ন প্রশ্ন অন্য জায়গায়। যদি সামাজিক মুক্তির কথাই বলা হয়, তবে তার সাথে কাশ্মীর এই শব্দটি কেন যুক্ত করা হবে? কেন নির্দিষ্টভাবে যে অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদের আগুনে পুড়েছে সেই অঞ্চলের আজাদি দাবি করা হবে? স্পষ্টতই সাধারণ সামাজিক দাবিকে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের রাজনৈতিক ভাষ্যের সঙ্গে মিশিয়ে দিয়ে তরুণদের মনস্তাত্ত্বিকভাবে বিভ্রান্ত করার একটা সুনির্দিষ্ট কৌশল এখানেই দৃশ্যমান। রাষ্ট্র কোনোদিন তার নিজস্ব সার্বভৌমত্বের সাথে সমঝোতা করতে পারে না। ভারতীয় সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ নাগরিকের বাক স্বাধীনতা দিলেও একই সাথে জাতীয় অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করেছে। আর তাই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনাকে শিকড় থেকে উপড়ে ফেলতে কেন্দ্রীয় সরকার এবং দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলি একাধিক স্তরে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রাষ্ট্রের প্রশাসনিক এবং আইনি পদক্ষেপগুলোর দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখব ভারতের প্রধান সন্ত্রাস বিরোধী কঠোর আইন অর্থাৎ ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এর মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা কোনো বেআইনি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছে। একই সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে প্রমাণিত বহু সংগঠন, যেমন জম্মু ও কাশ্মীরের জামায়াত ইসলামী, জেকেএলএফ, পাঞ্জাবের শিখস ফর জাস্টিস কিংবা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইতিমধ্যেই বেআইনি ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তাদের যৌথভাবে অভিযান চালিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের আন্তর্জাতিক ফান্ডের উৎস, হুন্ডি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার মাধ্যমে সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ করেছে। প্রযুক্তিগত ক্ষেত্রেও নজরদারি বাড়ানো হয়েছে। ইন্টারনেট বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, কোনো উস্কানিমূলক বার্তা বা বিভ্রান্তিকর কাশ্মীরি পোস্টার ছাড়ানো হলে সাইবার সেল তাতে দ্রুত সে সমস্ত পেজগুলিকে ব্লক করে সেখানে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। পরিশেষে 2019 সালের অগাস্ট সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিলের মাধ্যমে জম্মু এবং কাশ্মীরকে দেশের মূলধারার আইনি এবং প্রশাসনিক কাঠামোর সাথে সম্পূর্ণরূপে যুক্ত করা হয়েছে, যা আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী রাজনীতির ভিত্তিকেই চিরতরে দুর্বল করে দিয়েছে। এবার আসুন কলকাতা এবং পশ্চিমবঙ্গে সাম্প্রতিক যে প্রেক্ষাপট, যে রাজনৈতিক উত্তাপ চরম শিখরে পৌঁছেছে। কলকাতার ধর্মতলায় যে বিশেষ আন্দোলন
তাকে কেন্দ্র করে যে তুমুল বিশৃঙ্খলা আপনারা দেখেছেন সদ্য, নিট পরীক্ষা, যার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের আড়ালে একটা নির্দিষ্ট চরমপন্থী ছাত্র গোষ্ঠী তাদের বিতর্কিত স্লোগান তুলেছে। আমরা স্পষ্ট শুনেছি সেই স্লোগান, শোনাই আপনাদের, শুনুন। কি শুনতে পেলেন? আজাদি। কিসের আজাদি সেটাও স্পষ্ট। এই যে সংক্রামক মানসিকতা, এটা কেবল কলকাতাতে সীমাবদ্ধ নেই, বরং দেশের পশ্চিম উপকূলের আর্থিক রাজধানী মুম্বাইয়ের দাদরেও একই ছায়া দেখতে পেয়েছি আমরা। ছাত্র বিক্ষোভের সময় 27 বছর বয়সী মডেল রিয়া আহির পুলিশের প্রিজন ভ্যান আটকে রেখে ইনকলাব জিন্দাবাদ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন। তার নেপথ্যের যে সাউন্ড রেকর্ড হয়েছে তাতেও স্পষ্ট ভেসে আসছে পেছনের এই ভিড়ের সমস্বরে তোলা গর্জন, কাশ্মীর মাঙ্গে আজাদি, যেখানে রিয়া নিজেও গলা মেলাচ্ছেন। শুনবেন নাকি? সেটাও আপনাদের শোনায়, শুনুন। तस्वीरों को आप देखिए, कितना है कि लोगों में गुस्सा नहीं रहा है, ये कहते हैं। और अब वही लाडली बहन जो है जिन्ना आई है, लेकिन ये महिला अकेले जो खड़ी है यहाँ पर, ये एक तरीके से सबूत है कि लोग डरना छोड़ देते हैं, आज़ादी के नारे लगाए जा रहे हैं। और ये एक आंदोलन है, जो ये तस्वीरें हैं, ये मुझे लगता है मुंबई के लोग याद रखेंगे और बड़े पैमाने पर। वो अब भी हैं, कई लोग आए थे गए, लेकिन वो महिला अब भी वहीं पर खड़ी है, अब भी उसी तरह से ये आंदोलन है, चल रहा है। সেই এক শব্দ বন্ধ। এখন দেখুন এই আন্দোলনের সুযোগ নিয়ে কারা তরুণদের ভেতরে দেশ বিরোধী ভাবধারা ঢুকিয়ে দিচ্ছে। জেএনইউর বিতর্কিত ইতিহাস থেকে শুরু করে মুম্বাই বলুন বা কলকাতার রাজপথ বলুন, সর্বত্রই একটা চেনা প্যাটার্ন কিন্তু স্পষ্ট। দেখতে পাচ্ছেন সেটা? দেখুন আরো একবার, শুরুতেই আপনাদের যেটা দেখিয়েছিলাম আমরা, শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু রাজ্যের রাজনৈতিক বাতাসে নজিরবিহীন তোলপাড় সৃষ্টি করেছে। বিরোধী শিবির যখন একে একে আইন হাতে তুলে নেওয়ার ওই হুমকি বলে চিহ্নিত করছে, তখন বিজেপি নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, রাষ্ট্রদ্রোহীদের ক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আন্দোলনগুলোর পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত এবং অনভিপ্রেত মানসিকতার সংযোগ খুঁজে পেয়েছেন। শুনুন। নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশবাসীর আস্থা আছে এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো বিল প্লেসের আগে, অনুমোদনের আগে। এর থেকে বেশি কিছু বলা কোনো মুখ্যমন্ত্রী উচিত। বামেদের মিছিল ছিল না, ওখানে ওই যে আপনাদের যারা সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি, তাদের এই মিছিল ছিল, পরে বামেরা যুক্ত হয়। তা আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গে যারা এই নিট আন্দোলনের পার্ট ছিল, তারা এই ঘটনায় একেবারেই যুক্ত নয়, আমরা ভালো করে দেখেছি এবং তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে যে সাংবাদিকদের উপরে বর্বরচিত আক্রমণ এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দায়িত্ব তারা নিচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে, আমাকে কলকাতা পুলিশের সিপি সব পাঠিয়েছে, দেখেছি আমি। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে।
1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট নির্দেশ করেছেন ছাত্র সাধারণ যারা আন্দোলনের একেবারে ঘেটে জল ঘোলা করছে, এমন কিছু শক্তি যাদের ফান্ডিং আসছে ভিনদেশ থেকে। একই সুরে সুর মিলিয়েছেন তৃণমূলের সিনিয়র নেতা তথা মন্ত্রী তাপস রায়, যিনি একদা তৃণমূলে ছিলেন এবং বিজেপিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি মন্ত্রীর ভূমিকা পালন করছেন, এবং খুব স্বাভাবিকভাবে তিনি সরাসরি কেন্দ্র বা রাজ্যের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় অখণ্ডতার পক্ষে সোচ্চার হয়েছে। কি বলছেন তিনি, শুনুন। দিন ধরে ভারতবর্ষের দিল্লিতে বা পশ্চিমবাংলাতে যেগুলো করার চেষ্টা হচ্ছে, সেটাও তো দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সেটাও তো বিদেশি ফান্ডিংয়ে, সেটাও তো এই ভারতবর্ষের যে স্টেবিলিটি স্থায়িত্বকে অস্থির করার জন্যে এবং দুর্বল করার জন্যে এই সমস্ত কাজ করে চলেছে। এগুলো সবাই জানে কারা ফান্ড করছে, কোত্থেকে ফান্ড হচ্ছে, কারা রয়েছে এর মধ্যে, কোন সেকশন রয়েছে, এগুলো সকলেই জানে। তো সুতরাং সেটাকে আমাদের সকলকে ভারতবাসী হিসাবে যারা আমরা দেশপ্রেমিক রাষ্ট্রবাদী, আমাদের সকলকে একত্রিত হয়ে এই যে আলটিরিয়ার মোটিভ বা ডিজাইন, এটাকে ফ্রাস্ট্রেট করতে হবে। হলো যে গণতান্ত্রিক রাষ্ট্রে বা গণতান্ত্রিক বন্দোবস্তে সকলেরই তার মতামত প্রকাশ করার অধিকার আছে। এটা হচ্ছে তাদের বার্থ রাইট, কনস্টিটিউশনাল রাইট। বিজেপির বিরোধিতা করুক, মোদিজির বিরোধিতা করুক, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করুক, কিন্তু এই বিজেপি বিরোধিতা, কেন্দ্রের সরকারের বিরোধিতা বা মোদিজির বিরোধিতার নামে যেন দেশদ্রোহিতা, রাষ্ট্রবিরোধিতা এবং ভারতবর্ষের আমার ভারত মাতার বিরোধিতা, বিদেশি অর্থের এবং বিদেশি প্রশ্রয়ে বা বিদেশি মদতে এবং জঙ্গি নেতাদের নামে স্লোগান উঠছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এইটা রাজ্যের মন্ত্রী তাপস রায়ের বক্তব্য প্রমাণ করছে, যখন বিষয়টা দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার রূপ নিচ্ছে, তখন মতাদর্শগত ফারাক থাকলেও রাষ্ট্রবিরোধী চক্রান্তের বিরুদ্ধে শাসক বিরোধী উভয় পক্ষেই এক সুর ধারণ করতে বাধ্য হয়। চলুন বিষয়টি আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। কেন বিশ্ববিদ্যালয়গুলোতে বারবার এই ধরনের পরিবেশ তৈরি হয়? শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তার কেন্দ্র হলেও ছদ্ম মানবাধিকার চর্চার নামে এমন কোনো স্লোগান তোলা যায় না যা ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগকে অপমান করে এবং কাশ্মীরে শান্তি ফেরানোর প্রচেষ্টাগুলোকে সামরিক শাসন হিসেবে চিহ্নিত করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কারণ এটিকে কোনোভাবেই বাক স্বাধীনতার আওতায় ফেলা যায় না। কি বলছেন এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বলাই, শুনুন। আজাদি মানে স্বাধীনতাটা কিসে? দেশ তো স্বাধীন হয়েছে 47-এ। যারা এ আজাদি ঝুটা হে বলে স্বাধীনতার পরেও জাতীয় পতাকাটা দিনের পর দিন ধরেনি, যারা কোনোদিনও দেশ স্বাধীন হবে সেটা শর্ত রেখেছিল পাকিস্তান তৈরি হবে তারপরে ভারত স্বাধীন হবে, তাহলে পাকিস্তান আজাদ হোগা উসকে বাদ ইন্ডিয়া আজাদ হোগা, তাহলে তারা রাজপথে কিসের আজাদি চাইছে? আমি আপনাকে বলছি, দেখুন এই আজাদি স্লোগান নিয়ে রাষ্ট্র যদি সচেতন না হয়, যে সচেতনতার অভাবে দিল্লির বুকে বিরোধী আন্দোলন মঞ্চ থেকে 7 আলাদা করার দাবি উঠেছিল। কাশ্মীরে 370 ধারা জারির সাথে ছাত্র আন্দোলনের কি সম্পর্ক? কাশ্মীরকে স্বাধীন করে দেব, ভারত ভূখণ্ড থেকে আলাদা করে দেব, এই দাবিটার সাথে ছাত্র আন্দোলনের কি সম্পর্ক? বা ভারতবর্ষে যারা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, যারা দেখুন, আজকের বিগ স্টোরির এই বিস্তৃত আলোচনার শেষে দাঁড়িয়ে আমাদের কাছে কয়েকটি সত্য কিন্তু অত্যন্ত পরিষ্কার। সাধারণ শিক্ষার্থীদের বেকারত্ব বা ভর্তি পরীক্ষার অনিয়মের মতন এই যে সংবেদনশীল আবেগ যাদেরকে কাজে লাগিয়ে কিছু এনজিও এবং সীমান্ত পারের শক্তির পাঠানো বিদেশি অর্থায়নের মাধ্যমে তরুণদের মানসিকতাকে রাষ্ট্রীয় সংবিধানের বিরুদ্ধে চালিত করে মনস্তাত্ত্বিক শোষণ চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো ছাত্র সংগঠন আইনি সীমানা অতিক্রম করলে বিশ্ববিদ্যালয়গুলিতে সিসিটিভির নজরদারি বাড়ানো, উস্কানিমূলক রাজনৈতিক সভা বাতিল করা কিংবা প্রয়োজনে
অভিযুক্ত যারা শিক্ষার্থীদের রয়েছেন তাদেরকে বহিষ্কার বা গ্রেপ্তার করার মতন প্রশাসনিক যে পদক্ষেপ সেগুলোকে নেওয়া কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত নয়, বরং দেশের অখণ্ডতা এবং সংবিধান রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় করা ব্যবস্থার মাধ্যমে, যা অতি আবশ্যক। ভারতবর্ষ বিশ্বমঞ্চে আজ এক শক্তিশালী অর্থনৈতিক এবং ভৌগোলিক শক্তি, কিন্তু দেশের ভেতরের অখণ্ডতা রক্ষা যদি না হয়, বাইরের সমস্ত অগ্রগতি থমকে যেতে পারে। গণতন্ত্রের প্রতিবাদের অধিকার চূড়ান্ত, কিন্তু দেশভাগের স্বপ্ন দেখার অধিকার পৃথিবীর কোনো সংবিধান কোনো নাগরিককে দেয় না। প্রথমত, আজাদি শব্দটির যে বিতর্কিত ইতিহাস রয়েছে তা ভুলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একে হালকাভাবে উচ্চারণ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, নিট হোক কিংবা অন্য কোনো ছাত্র অধিকারের লড়াই অত্যন্ত ন্যায্য, কিন্তু সেই ন্যায্য আন্দোলনের আড়ালে যদি কোনো উগ্রপন্থী বা দেশবিরোধী শক্তি ঢুকে পড়ে, তবে সেই আন্দোলনকারীদেরই দায়িত্ব তাদের দূরে ঠেলে দেওয়া। তৃতীয়ত, রাজ্য এবং কেন্দ্র উভয় প্রশাসনেরই সুনির্দিষ্ট আইনি দায়িত্ব রয়েছে চক্রান্তকারীদের শেকড় খুঁজে বার করার। তবে রাজনৈতিক বক্তব্য যাই হোক না কেন, আইনি প্রক্রিয়া যেন কঠোর এবং নিরপেক্ষ হয় তা নিশ্চিত করার দায়িত্ব ডেফিনেটলি রাষ্ট্রের। শুনুন, সোজা কথায় স্পষ্ট উত্তর দেওয়ার সময় কিন্তু এবার এসেছে। কোনো মেকি বুদ্ধিজীবী সাজা নয়, কোনো আইনি ধোঁয়াশা নয়। যে স্লোগানের গর্ভে হাজার হাজার ভারতীয় সেনার রক্ত লেগে আছে, যে শব্দবন্ধের আড়ালে কাশ্মীর থেকে লক্ষ লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে তাদের নিজের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই কাশ্মীর বাঙ্গে আজাদির ফতোয়া কলকাতার রাজপথ থেকে মুম্বাইয়ের দাদর হোক কিংবা দিল্লির ক্যাম্পাস, বাক স্বাধীনতার মোড়কে বিক্রি হবে আর ভারতের 140 কোটি মানুষ তা বাক স্বাধীনতা বলে গিলে নেবে, সেই দিন শেষ। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা অবশ্যই থাকবে, সরকারের নীতির বিরোধিতা করার পূর্ণ অধিকার ছাত্র সমাজের আছে, কিন্তু শিক্ষার আন্দোলনের আড়ালে যদি কেউ ভারত মাতার বুকে ছুরি মারার এই চক্রান্ত করে, যদি এনজিওর বেনামি বিদেশি ফান্ডিং কিংবা সীমান্ত পারের মাস্টার মাইন্ডের ইশারায় ভারত তেরে টুকরে অঙ্গের গর্জন তোলা হয়, তবে জেনে রাখুন, সেই রাষ্ট্রবিরোধী মানসিকতাকে গুড়িয়ে দিতে এই দেশ এক সেকেন্ডও দ্বিধা করবে না। লড়াইটা এখন আর কেবল ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, লড়াইটা কিন্তু ভারতের অখণ্ডতা বনাম বিদেশি চক্রান্ত পুষ্ট কিছু ছদ্ম মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে। খুব স্পষ্ট বার্তা, ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন যারা দেখছে, তাদের সেই বিষাক্ত স্বপ্নকে আইনের কঠোরতম বুট দিয়ে মারিয়ে দেওয়ার নামই রাষ্ট্রধর্ম। রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কোন পথে হাঁটবে আমাদের তরুণ সমাজ, সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তারা কি ভারত গড়ার কারিগর হবেন, নাকি কোনো চক্রান্তের ঘুঁটি হবেন? কাশ্মীর ভারতের ছিল, ভারতের আছে, ভারতের সার্বভৌমত্বকে স্পর্শ করার এই দুঃসাহস যারা দেখাবে, তাদের শেষ ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠান নয়, দেশের আইনের অন্ধকার কুঠুরি। তাহলে বুঝতে পারলেন ছাত্ররা। আজ এ পর্যন্তই, এখানে শেষ করছি আজকের দ্য বিগ স্টোরি। অন্যান্য বিশ্লেষণ আগামী সময় আরও থাকবে, তবে কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই জানাবেন আমাদের ইউটিউব হ্যান্ডেলে। দেখতে থাকুন সিএন। নমস্কার, শুভরাত্রি।